গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আমার ভীষণই পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার মতো অনেকেই আছেন যারা পনির ভীষণ পছন্দ করেন, আর পনিরের এরকম একটা রেসিপি কিন্তু অনেকেরই ভীষণ পছন্দ হবে। তাই চলুন কথা না বাড়িয়ে আজ চলে যাই রেসিপিতে। এখানে আমি আজ বানাবো পালং পনির, আর তার জন্য আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ পালং শাকের যে ফ্রেশ পাতাগুলো হয় সেই অংশটুকুই নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পালংয়ের পাতা। পালং পনির রান্না করবার জন্য পালং শাক যেমন নিয়েছি তেমন পনির তো লাগবেই, তাই এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। আর সম্পূর্ণ পনিরটাকে আমি কিন্তু ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। এই সম্পূর্ণ পনিরটাই আমি আজ রান্নার জন্য ব্যবহার করব। এখানে নিয়েছি 40 গ্রাম কাজু বাদাম, এটা আমি গোটা কাজুই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। অনেকেই পালং শাকের হালকা তিতকুটে স্বাদের জন্য খেতে পছন্দ করেন না, এই কাজু বাদামটা দিলে কিন্তু সেই স্বাদটা সম্পূর্ণ বদলে যাবে। এখানে নিয়েছি ছোট সাইজের 2টো টমেটো, সেটাকে আমি কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো আকারে কেটে নিয়েছি। পালং পনির রান্নার ক্ষেত্রে আমি আদা এবং রসুন বেটে নেওয়ার পরিবর্তে কিন্তু গ্রেট করে বা কুচিয়ে নিতেই বেশি পছন্দ করি, তাই গ্রেট করা 2 চামচ আদা এবং একটা গোটা রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ, সেটাকেও খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু ছোট ছোট কুচি আকারে চপারের সাহায্যে চপ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু জিরে গুঁড়োর পরিমাণের তুলনায় অনেকটাই বেশি রেখেছি। এবার দেখুন, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটা পাত্র, আর পাত্রে বেশ খানিকটা জল নিয়ে আমি কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আগে থেকেই যে পালং শাকগুলো আজ আমি রান্নার জন্য ব্যবহার করব সেগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, বারবার করে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে পাত্রের জলটা কিন্তু আগেই গরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ বেকিং সোডা। এই দুটো উপাদান দেওয়ার পর আমি কিন্তু কাজুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় তিতকুটে স্বাদ হওয়ার কারণে অনেকে পালং শাকটা পছন্দ করলেও খেতে চান না। এই কাজুটা দিলে কিন্তু ওই তিতকুটে ভাবটা সম্পূর্ণভাবে কেটে যায়। এবার যে কটা পালং পাতা আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু সবটাই দিয়ে দিলাম এই গরম জলটার মধ্যে। আর 2-3 মিনিট সময়ের জন্য আমি কিন্তু ভালোভাবে বয়েল করে নিচ্ছি, যাতে পালং শাকটা নরম হয়ে যায়। আমি নিয়ে নিয়েছি আরও একটা বড় পাত্র, আর তার মধ্যে একেবারে কনকনে ঠান্ডা ফ্রিজের জল কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। অনেক সময় পালং পনির রান্না করার পর পালং শাকের যে আসল কালারটা এটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে যায়, আর দেখতে একেবারেই ভালো লাগে না। সেই কারণে কিন্তু এই ঠান্ডা জলটা দিলে পালং শাকের পাতার যে অরিজিনাল কালারটা সেটা সঠিক থাকবে। এবার আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে কাজু এবং পালংয়ের যে পাতা সেগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, এবং এই ঠান্ডা জলের মধ্যে বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি কিন্তু রেখে দিয়েছি। আর এরপর দেখুন, খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে করে যেটুকু জল সেটুকুকে নিংড়ে বার করে আমি কিন্তু মিক্সির মধ্যে এই পালং এবং কাজু তো রয়েছে, তার সাথে আমি অ্যাড করে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা, আর এগুলোকে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে প্রয়োজন মতো কিন্তু জলও ব্যবহার করা যাবে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখন কথায় কথায় একটা বিষয় কিন্তু জানাতে আমি ভুলেই গিয়েছিলাম। এই পেস্টটা যখন করতে হবে তার মধ্যে কিন্তু আমি বেশ কয়েক ফোঁটা পাতিলেবুর রসও নিয়ে নিচ্ছি। এই পাতিলেবুর রসটা এই সময় ব্যবহার করলে কালারটা, আগেই বলছিলাম, কালারটা কিন্তু বেশ সুন্দর আসে এই পালং পনির রান্নাটা হয়ে যাওয়ার পরে। দেখুন, এবার মিক্সিতে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা এই জলটা ব্যবহার করতে পারেন। এবার চলুন মূল রান্নাটা শুরু করা যাক।
আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও দিয়েছি অন করে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘিটা কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে একটা আলাদা মাত্রা যোগ করে দেয়। ঘি তো গলতে শুরু করেছে আর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল এবং ঘি এই দুটো উপাদানই প্রথমে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নেব। ঘি এবং তেলের এই যে মিশ্রণ, এটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি 1 চামচ পরিমাণ গোটা জিরে এর মধ্যে এবার দিয়ে দিলাম। জিরেটাকে কয়েক মিনিট সময়ের জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেব এর মধ্যে আগে থেকেই সুন্দরভাবে কুচিয়ে রাখা রসুনগুলো। এই রান্নাটার ক্ষেত্রে বাটা রসুনের পরিবর্তে রসুনটার কুচি ব্যবহার করলেই কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তবে রসুনের কাঁচা গন্ধ কখনোই কোনো রান্নার ক্ষেত্রে খেতে ভালো লাগে না, তাই রসুনটাকে কিন্তু বেশ খানিকক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর এর মধ্যে যুক্ত করে দিলাম গ্রেট করে রাখা আদা কুচিগুলোও। আদা দেওয়ার পর আদা এবং রসুন এই দুটো উপাদান বেশ কিছুক্ষণ সময়ের জন্য অন্তত কয়েক মিনিট ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কোনোভাবেই নিচের অংশগুলো পুড়েও না যায়, আবার কোনোভাবে কাঁচাও না থেকে যায়। খুব ভালোভাবেই কিন্তু রং আসতে শুরু করেছে আদা এবং এই যে রসুন আমি ব্যবহার করেছি প্রত্যেকটাতেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে আমি কিন্তু চপারের সাহায্যে খুব মিহি কুচি করে রেখেছি যে পেঁয়াজগুলো, সেগুলো সম্পূর্ণটাই আমি এবার এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। এতক্ষণে রসুন এবং আদা এই দুটো উপাদানই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এবার পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেব। তবে পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতো লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই এই রান্নাটার ক্ষেত্রে। পেঁয়াজটা দেবার পর বেশ কয়েক মিনিট সময়ের জন্য কষিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে যুক্ত করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ। এই দুটো উপাদান দেওয়ার পরেও কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে থাকবো। বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি কিন্তু সমস্ত উপাদানগুলোকেই কষিয়ে নিয়েছি। আর এবার দেখুন ধীরে ধীরে এই মশলাগুলোর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ মশলাটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে আগে থেকে জিরে এবং ধনে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম রান্নার ক্ষেত্রে ব্যবহার করব, এই দুটো উপাদানই কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম। যেহেতু কাঁচা ধনে এবং কাঁচা জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি, তাই অল্প কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে রান্নাটার মধ্যে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আর এবার আমি আগে থেকেই যে টমেটোগুলোকে কুচি করে রেখেছিলাম সেটাই যুক্ত করে দিলাম এর মধ্যে। টমেটোটাও কিন্তু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আমায়। আর তাই নেড়ে চেড়ে অনেকক্ষণ সময়ের জন্য কিন্তু টমেটোটাকেও কষিয়ে নেব। টমেটোটা যুক্ত করার পর আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর এতক্ষণে কিন্তু টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েক দানা চিনি স্বাদটার ব্যালেন্স করবার জন্য। আর আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেদ্ধ করা কাজু, পালংয়ের পাতাগুলো এবং কয়েকটা কাঁচা লঙ্কা। এই পেস্টটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পরও কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কষিয়ে নেব। আগে থেকেই যেহেতু পালংয়ের সমস্ত পাতাগুলোই সেদ্ধ করা রয়েছে, এখন কিন্তু খুব বেশি সময় ধরে আর সেদ্ধ করবার প্রয়োজন হবে না। এখনো অবধি পালং শাকের এই যে পাতাগুলো আমি ব্যবহার করেছি এর কালার কিন্তু কোনো রকমই চেঞ্জ হয়নি। আর এটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত ছোট ছোট কিউবের আকারে কেটে রাখা পনিরগুলো দেওয়ার পর আরও কিছু সময়ের জন্য রান্না করে নিলেই আমার কিন্তু পালং পনির এই যে রেসিপিটা সেটা কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে যাবে। শেষ পর্যায়ে দোকানের মতো তৈরি করতে হলে কিন্তু বাটারের সাথে সাথে ফ্রেশ ক্রিম এবং কসুরি মেথিও দিতে হয়। আমি কিন্তু শুধুমাত্র বাটারটাই আজ ব্যবহার করব। দেখুন বেশ কিছুক্ষণ সময়ের জন্য পনিরটাকে দেওয়ার পর আমি
রান্না করে নিয়েছি আর পনিরটা এখন কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে গেছে। এবার বাটারের একটা কিউব আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটাও দেব অফ করে। আমি আজ কসুরি মেথি কিন্তু ব্যবহার করছি না। আমি রান্নাটা নামিয়ে নিয়েছি, এবার শুধু পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাথে রাখতে ভুলবেন না।